যদি আমরা একেবারে ভেতরে যাই তবে পারমাণবিক তত্ত্ব শুরু হয় এই দাবি থেকে যে বস্তু বা পদার্থ গঠিত অণু পরমাণু দিয়ে। আজ এটি আমাদের কাছে খুবই সাধারণ সত্য বলে মনে হয়, কিন্তু তুলনামূলকভাবে খুব আগের কথা না, যখন রসায়নবিদ ও পদার্থবিদেরা এই ধারণা নিয়ে তীব্র বিতর্কে লিপ্ত ছিলেন। কিভাবে বস্তু কাজ করে তা বোঝার জন্য পরমাণুর ধারণা 100 বছর আগেও বেশ কার্যকর একটি সংক্ষিপ্ত উপায় বলে মনে হয়েছিল। তবে ঠিক তেমনি তখনকার মানুষেরা স্থির একটি পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র বলে মনে করাটাও যুক্তিসঙ্গত মনে করত। যখন আইনস্টাইন ছিলেন এক তরুণ, তখনও কেউ কোনোদিন একটি পরমাণুকে প্রত্যক্ষ করেনি। তাহলে প্রশ্ন উঠল, এই পরমাণু আসলেই কি বাস্তব, নাকি এর পেছনে অন্য কিছু ঘটছিল, এমন কিছু যা কেউ কখনো কল্পনাও করেনি। 1905 সাল ছিল 26 বছর বয়সী অ্যালবার্ট আইনস্টাইনের জন্য এক অনন্য সফলতার বছর। সুইজারল্যান্ডের বার্ন শহরে পেটেন্ট অফিসে কাজ করার সময় তিনি তার পিএইচডি গবেষণা শেষ করেন। ঠিক ওই বছর তিনি প্রকাশ করেন তার বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব, যা পরে বিস্তৃত হয়ে সাধারণ আপেক্ষিকতার তত্ত্বে রূপ নেয় এবং যার মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হিসেবে। একই বছরে আইনস্টাইন প্রস্তাব করেন যে আলো নিরবিচ্ছিন্ন তরঙ্গের মতো না হয়ে নির্দিষ্ট শক্তির ছোট ছোট প্যাকেট আকারে শোষিত ও বিকিরিত হয়। এই প্যাকেটগুলোকে তিনি নাম দেন কোয়ান্টা। এই ধারণা ছিল তৎকালীন প্রতিষ্ঠিত তরঙ্গ তত্ত্বের সরাসরি বিরোধিতা এবং পরবর্তীকালে এই ধারণার জন্যই তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1905 সালেই তিনি প্রকাশ করেন যে ভর ও শক্তি একে অপরের সমতুল্য, অর্থাৎ আমরা ভর থেকে শক্তি কিংবা শক্তি থেকে ভর দুটোকেই একে অপরের মাধ্যমে ম্যানিফেস্ট করতে পারি তার বিশেষ সমীকরণ E=mc² এর মাধ্যমে। তবে এই বৈপ্লবিক আবিষ্কারগুলো দিয়েই 1905 সালের বৈজ্ঞানিক বিপ্লব শেষ হয়ে যায়নি। আইনস্টাইন একই বছর গাণিতিকভাবে প্রমাণ করেন যে পরমাণুর অস্তিত্ব বাস্তব, আর এর মাধ্যমেই তিনি পরিসংখ্যান ও সম্ভাবনার সাহায্যে সমস্ত বিজ্ঞান জগৎকে এক আধুনিক দৃষ্টিকোণ উপহার দেন। পারমাণবিক তত্ত্ব বলে যে কোনো তরল আসলে অদৃশ্য ছোট ছোট অণু বা অণুর সমষ্টি দ্বারা গঠিত। এই অণুগুলো সবসময় এলোমেলোভাবে ও বিরামহীনভাবে নড়াচড়া করে। এই অদৃশ্য অণুগুলোর গড় চলাচলই আমাদের চোখে ধরা দেয় তরলের বৈশিষ্ট্য হিসেবে। তবে আইনস্টাইন উপলব্ধি করেন যে এই এলোমেলো নড়াচড়ার ফলে পরিসংখ্যানগত অস্থিরতা বা ফ্লাকচুয়েশন ঘটবে। মাঝে মধ্যে কয়েকটি অণু একই দিকে সরবে আর অন্য কোনো মুহূর্তে কাছাকাছি থাকা অন্য কিছু অণু ভিন্ন দিকে সরবে। এই অদৃশ্য এলোমেলো অণুর মধ্যে যদি একটি দৃশ্যমান কণিকা রাখা হয় তবে তা সাধারণত খুব বেশি নড়বে না, কারণ এটি চারদিক থেকে প্রায় সমানভাবে ধাক্কা খায়। কিন্তু মাঝে মধ্যে কোনো দিক থেকে অণুগুলোর সম্মিলিত ধাক্কায় সেটি একদিকে সরে যায়, আবার পরক্ষণে অন্য দিকে। ফলে একটি জিগজ্যাগ বা টালমাটাল গতি তৈরি হয়, বা সংক্ষেপে বললে পুরো সিস্টেমটি ডাইনামিকভাবে নড়াচড়া করে। এই ধরনের ঝাঁকুনিময় গতির বর্ণনা দেন উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন 1827 সালে। আর এই অস্থির চলনকে বলা হয় দ্য ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। তবে এই গতিকে মেপে গাণিতিকভাবে ব্যাখ্যা করাটা অত্যন্ত কঠিন ছিল। প্রয়োজন ছিল এমন এক অন্তর্দৃষ্টির যা বলবে দৃশ্যমান কণিকাগুলো বড় হলেও এরা অদৃশ্য অণুগুলোর ভেতরে থেকেও ঠিক সেভাবেই চাপ সৃষ্টি করে এবং সেভাবেই আচরণ করে। আইনস্টাইন দেখান যদি বড় কণিকাগুলোর ঘনত্ব এক জায়গায় বেশি হয় তবে সেগুলো প্রবাহিত হয়ে কম ঘনত্বের দিকে যাবে, যেমনটা করে তরলের অণুগুলো। এই অন্তর্দৃষ্টি এবং কিছু গাণিতিক বিশ্লেষণের সাহায্যে আইনস্টাইন হিসেব করে দেখলেন একটি দৃশ্যমান কণিকার গড়পড়তা কতটা দূরত্ব অতিক্রম করবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। তিনি তৈরি করেন এমন এক গাণিতিক সূত্র যা অদৃশ্য কণিকাগুলোর গতি পরোক্ষভাবে যাচাই করতে পারে দৃশ্যমান কণিকাগুলোর মাধ্যমে। শুধু একটি মাইক্রোস্কোপ, স্টপওয়াচ এবং ছোট্ট কিন্তু দৃশ্যমান কণিকা সমৃদ্ধ তরল ব্যবহার করে। যদিও সেই সময় এই পরীক্ষা করা কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত জিন পেরিং 1909 সালে
আইনস্টাইনের হিসেবগুলোর সফল পরীক্ষালব্ধ প্রমাণ দেন এবং এর পরিণতি হিসেবে তিনি 1910 সালে নোবেল পুরস্কার লাভ করেন।